শেষ বিকেলে পোস্টাল ব্যালট বিতর্কে উত্তপ্ত নির্বাচনী মাঠ। ভোট জালিয়াতির শঙ্কা দেখছে বিএনপি, চায় পুনরায় ছাপিয়ে সংশোধন। আর অপরদিকে জোট জটিলতায় আটকে আছে জামাত, এনসিপি সহ 11 দল। এদিকে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রত্যয়ে এগিয়ে চলেছে সরকার। মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য। দর্শক, নানা তর্ক বিতর্ক আর রাজনৈতিক সমীকরণ নিয়ে নির্বাচনের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক চরমে, পুনরায় ছাপিয়ে সংশোধন চায় বিএনপি। ভিডিও ভাইরাল নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান, তদন্তের আশ্বাস ইসির। পোস্টাল ব্যালট অপব্যবহারের আশঙ্কার কথা স্বীকার করলেন খোদ পররাষ্ট্র উপদেষ্টা। বললেন, এক্ষেত্রে মিশনগুলোর বেশি কিছু করার নেই। কেউ এটাকে মিসইউজ করার চেষ্টা করবে, এটা তো অবাক হওয়ার কিন্তু কিছু নেই। আমাদের চেষ্টা করতে হবে যেন মিসইউজ না হয়। নির্বাচনী আসন বন্টন নিয়ে জটিলতা। জামাত, এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থী তালিকা ঘোষণা স্থগিত। সমঝোতার বিষয়ে আলোচনা চলমান, বলছে ইসলামী আন্দোলন। এবং বরিশাল 3 আসনে বিএনপি নেতা জয়নুল আবদিনের প্রতিদ্বন্দ্বী জামাত জোটের প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ। পাবনা 5 ও কুষ্টিয়া 4-এ ধানের শীষ দাঁড়িপাল্লায় মূল লড়াই। নির্বাচনের সময় শুরু করছি, তবে তার আগে আজকের দিনের যে আলোচিত বিষয়গুলো সেগুলো একটু দেখে নিতে চাই। শেষ মুহূর্তে আমরা দেখেছি যে পোস্টাল ব্যালট নিয়ে একটি বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, সেই বিতর্ক বিশেষ করে বাহরাইনের এক প্রবাসীর বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের যে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভাইরাল প্রসঙ্গে আজকে 12 দলীয় জোটের সঙ্গে বিএনপির একটি মতবিনিময় সভা ছিল। সেটি শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমে বলেছেন যে পুনরায় যদি ছাপানো না হয় এবং যদি সংশোধন করা না হয় এবং যদি ব্যবস্থা না হয় যথাযথ, সেক্ষেত্রে নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ এবং নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হওয়ার কথাও তিনি বলছেন। সেক্ষেত্রে ভোটের যে জালিয়াতি, সেই শঙ্কাও কিন্তু বিএনপির পক্ষ থেকে করা হয়েছে। তারপর দেখেছি চূড়ান্ত হয়নি যেই 11 দল, যেটি কথা হচ্ছে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ যেই 11 দল, তাদের যেই প্রার্থী তালিকা চূড়ান্ত, সেটি তো হয়নি। আজকে বিকেলে সেই শুরুতে বলা হয়েছিল যে আজকে বিকেলে সংবাদ সম্মেলন করে সেটি ঘোষণা করা হবে, যদিও শেষ মুহূর্তে অর্থাৎ সংবাদ সম্মেলনের সময় 2 ঘন্টা আগে পাল্টা বিবৃতি দিয়ে জানানো হয় যে আজকে অনিবার্য কারণবশত সেটি স্থগিত করা হয়েছে। অতএব যে এই যে 11 দলীয় জোটের প্রার্থী তালিকা, সেটি কি হচ্ছে সেটি আমরা এখনো বলা যাচ্ছে না। সবশেষ আমরা দেখেছি বিকেলে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখান থেকে তারা বলেছে যে এখনো যে একদম জোট ভেঙে গেছে কিংবা যে ভাঙনের সুর বলা হচ্ছে, সেটি আসলে বলা যাচ্ছে না। তাদের যে চলমান আলোচনা সেটি এখনো চলছে। এবং নির্বাচনী মাঠে 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনী থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রামে একটি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে, বিজিবির একটি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি যোগ দেন। সেখানেই তিনি বলেছেন যে 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনের মাঠে থাকবেন এবং তারা তার যেই নির্বাচন সুষ্ঠু করার জন্য কাজ করবেন। এবং আজকে শুনানির 5ম দিন ছিল, সেক্ষেত্রে আজকে 100 জনের শুনানি হয়েছে। সেখানে 73 জনের মনোনয়ন বৈধ হয়েছে এবং বাতিল হয়েছে 17 জন এবং স্থগিত রয়েছে 10 জনের। তো মোটামুটি এই ছিল আজকের দিনের আলোচনা। আমরা নির্বাচনের সময় যে আসন ভিত্তিক আলোচনা করে থাকি, আজকে সেই আসন ভিত্তিক আলোচনায় যেতে চাই। শুরুতে আমরা যাব বরিশাল বিভাগে। বরিশাল বিভাগের বরিশাল জেলা এবং বরিশালের মোট 6টি বিভাগ আমরা আসন রয়েছে। 3 নম্বর আসন নিয়ে আজকে একটু আলোচনা করতে। বরিশাল 3 মূলত এটি যেই জেলার মুলাদি এবং বাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এবং এখানকার মোট ভোটার 3,32,097 জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,67,921 জন এবং নারী ভোটার রয়েছে 1,64,173 জন। এবং এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 3 জন এবং ভোট কেন্দ্র রয়েছে 126টি। আর যেতে চাই একটু কারা আসলে এই আসনে লড়ছেন। এই আসলে ধানের শীষ প্রতীক নিয়ে, অর্থাৎ বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, তিনি হেভিওয়েট প্রার্থী বলা হচ্ছে এবং সেই সঙ্গে তিনি দায়িত্বে রয়েছেন বিএনপির। এবং তার বিপরীতে এখানে দাঁড়িপাল্লা
প্রতীক আসলে বলা যাবে না, এখানে জামাতি ইসলামী যেই 11 দলীয় যে জোটের কথা হচ্ছে, জামাত ইসলামের দলীয় কোনো প্রার্থী দেওয়া হয়নি, এখানে জোট থেকে প্রার্থী দেওয়া হচ্ছে। জোট থেকে প্রার্থী দেওয়া হয়েছে আসাদুজ্জামান ভূঁইয়া অর্থাৎ ব্যারিস্টার ফুয়াদ, তিনি এবি পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, তাকে এখানে জোটের প্রার্থী হিসেবে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে লাঙ্গল প্রতীক গোলাম কিবরিয়া টিপু, তিনি লড়ছেন জাতীয় পার্টির পক্ষ থেকে এবং তিনি এখানকার সাবেক সংসদ সদস্যও ছিলেন। তো এই ছিল মোটামুটি আজকের যেই আলোচনা, সেই আলোচনা এবং বরিশাল 3-এর যেই তথ্য, সেই তথ্যগুলো দেখছেন নির্বাচনের সময়। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ RFL ইজি পাইপ এন্ড ফিটিংস। বরিশাল 3 আসনের তথ্যগুলো দেখছিলাম, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা চলে যাব বরিশালে। সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান, তার কাছেই জানবো বিস্তারিত। মেহেদি, এই যে বরিশাল 3 আসনের আমরা দেখছি বিএনপির হেভিওয়েট প্রার্থী রয়েছে, সেক্ষেত্রে জামাত জোট থেকে প্রার্থী দিয়েছে, তো সেক্ষেত্রে ভোটের সমীকরণটা এখন কোন দিকে যাচ্ছে? বরিশালের যে 6টি আসন রয়েছে, সেই 6টি আসন নিয়ে কিন্তু গঠিত বরিশাল জেলা। আজ আমরা রয়েছি এই জেলার নদীবেষ্টিত উপজেলা, যেটির নদীবেষ্টিত আসন রয়েছে বরিশাল 3, সেই আসনটিতে রয়েছি। এই আসনটিতে প্রায় ভোটার সংখ্যা 3,60,000-এর কিছুটা বেশি, যার মধ্যে নারী ভোটার সংখ্যার চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা বেশি এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন, এবং এই আসনটিতে কিন্তু কেন্দ্রের সংখ্যা 126টিরও বেশি। আমরা একটু জানিয়ে রাখি যে এই আসনের মানুষরা প্রতি বছরই কিন্তু বর্ষার মৌসুমে নদী ভাঙনের শিকার হন। তো এবার আমরা ভোটারদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যারা তাদের দুঃখে এবং সুখ দুঃখে পাশে থাকবেন তাকেই তারা ভোট দিয়ে সংসদে পাঠাতে চান। একটু জানিয়ে রাখতে চাই যে এই আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন জোটসহ প্রায় 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে একটু বলে রাখতে চাই যে আসনটি বিগত দিনে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত, যার ফলে এই আসনটিতে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, তিনি দলটির ভাইস চেয়ারম্যান পদেও দায়িত্ব রয়েছেন এবং একই সাথে তিনি আইনজীবী ফোরামের সভাপতি পদেও দায়িত্ব রয়েছেন। বলাই যায় যে তিনি এই আসনটিতে বেশ শক্ত অবস্থানে রয়েছেন এবং একটু জানিয়ে রাখি, তফসিল ঘোষণার পর থেকে কিন্তু তিনি এই আসনটিতে বেশ প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। একই সাথে আরেকটু জানিয়ে রাখি, যিনি জামায়াতের জোটের প্রার্থী রয়েছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনিও কিন্তু প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। একই সাথে বলাই যায় তরুণ ভোটারদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটা বলছেন যে জুলাই স্পিড ধারণ করে যারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন, আসনের উন্নয়নে বিশেষ করে কাজ করবেন, তাকেই তারা ভোট দিয়ে সংসদে পাঠাবেন। একটু এই সব মিলিয়ে বলা যায় এই আসনে কিন্তু আরও একজন প্রার্থী রয়েছেন, যিনি এই আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট গোলাম কিবরিয়া টিপু, যিনি জাতীয় পার্টি থেকে নির্বাচন করছেন। তিনি কিন্তু এই আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন এবং তার কিন্তু এই এলাকায় বেশ জনপ্রিয়তা রয়েছে বলছেন এলাকার ভোটাররা। তো সব মিলিয়ে বলা যায় এই আসনটিতে ত্রিমুখী একটি লড়াই হবে এবং এই লড়াইতেই দেখার বিষয় আসলে কে আগামী 12ই ফেব্রুয়ারির ভোটে কে সংসদে যাবেন। আর সব মিলিয়ে বলাই যাচ্ছে যে 12 তারিখের ব্যালটেই ভোটাররা জবাব দিবে, ভোটাররা সিদ্ধান্ত নেবেন কে আসলে তাদের এই আসনের নেতৃত্ব দিবেন। তো বরিশাল 3 আসন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। মেহেদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী মেহেদি হাসান বরিশাল 3 আসনের সার্বিক যে পরিস্থিতি সেটি জানাচ্ছিলেন, যেটি বলছিলেন যে বরিশাল 3 আসনে মূলত ফ্যাক্টর হতে পারে তরুণ ভোটাররা। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। বরিশাল নিয়ে আলোচনা করছিলাম, এবার একটু যেতে চাই খুলনা বিভাগে। খুলনা বিভাগের আজকে আমরা আলোচনা করব কুষ্টিয়া জেলা। কুষ্টিয়ার মোট 4টি আসন রয়েছে, আজকে আমরা কুষ্টিয়ার 4 নিয়ে আলোচনা করব। এই কুষ্টিয়া 4 আসন মূলত কুষ্টিয়ার কুমারখালী এবং খোকসা উপজেলা নিয়ে গঠিত এবং এখানকার মোট ভোটার 4,24,417 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,13,504 জন এবং নারী ভোটার রয়েছে 2,10,908 জন এবং এই কেন্দ্রে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে, অর্থাৎ এই আসন কুষ্টিয়া 4 আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 5 জন এবং এখানকার মোট ভোট কেন্দ্র রয়েছে 152 জন। এই আসনটি নানা কারণে আলোচিত, বিশেষ করে যে প্রার্থিতা ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে যখন প্রার্থিতা ঘোষণা হয় তারপরেই কিন্তু নানা বিষয়ে আলোচিত হয়েছে, প্রার্থিতা পরিবর্তনের দাবি উঠেছিল। তো আসলে কারা লড়ছেন এই আসনে আমরা একটু দেখে নিতে চাই কারা লড়ছেন।
যে ধানের শেষে সবশেষ যে বিএনপির পক্ষ থেকে সৈয়দ মেহেদী আহমেদ রুমি, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। তিনি এই আসনে এর আগেও 3বার সংসদ সদস্য ও নির্বাচিত হয়েছেন। যদিও এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল তখন বিতর্কের সৃষ্টি হয়েছিল। বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন সময় দাবি তুলেছিলেন তার প্রার্থিতা পরিবর্তনের জন্য, এবং তার বিপরীতে আফজাল হোসেন লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীকে জামাতের হয়ে। তিনি কুমারখালী উপজেলা আমির এবং তিনি জামাতের প্রার্থী হিসেবে লড়ছেন। সেই সঙ্গে হাত পাখার প্রার্থীও আছেন আলহাজ আনোয়ার খান। যেহেতু আসলে জোটের বিষয়ে একটি আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে যদি জোট হয় যে জামাত এবং ইসলামী আন্দোলন, সেক্ষেত্রে বিএনপির সাথে লড়তে হবে জোটের প্রার্থীকে। আর যদি জোট না হয়, আলাদা আলাদা প্রার্থী ঘোষণা করে দুটি ইসলামী দল, সেক্ষেত্রে কিন্তু ত্রিমুখী লড়াইয়ের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। তো মোটামুটি এই যে আসন, সেই আসন নিয়ে এই ছিল সবশেষ দেখছেন নির্বাচনের সময়। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। দেখছিলাম কুষ্টিয়া 4 আসনের বিভিন্ন তথ্য। এই আসনের ভোটের হিসাব আর মাঠের সবশেষ পরিস্থিতি জানাতে আমরা যুক্ত হব আমাদের সহকর্মী SM রাশেদের সঙ্গে। রাশেদ আছেন সেখানে। রাশেদ, এই যে কুষ্টিয়া 4 আসন এবং বিএনপির যেটি বলছিলাম যে বিদ্রোহী প্রার্থী হওয়ারও শঙ্কা ছিল, কিংবা যেই প্রার্থী দিয়েছেন তাকে প্রত্যাহারেরও দাবি উঠেছিল, এবং অপরদিকে জামাত ইসলাম, তো সব মিলিয়ে এখন আসলে সমীকরণ কোন দিকে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া কিন্তু লেগেছে কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে। আমরা আছি মূলত কুষ্টিয়া সংসদীয় আসন 78 এবং কুষ্টিয়া 4 আসনে আমরা আসলে আসছি এখানে ভোটার যে হালচাল সেটা দেখার জন্য। মূলত সকাল থেকে বিশেষ করে রাত দিন কিন্তু তারা তাদের ব্যক্তিগত সম্পর্কগুলা, বিশেষ করে বিএনপি প্রার্থী এবং জামাত প্রার্থী যারা আছে তারা কিন্তু মূলত এখানে যারা ভোটার যারা আছে তাদের ব্যক্তিগত সম্পর্কের খাতিরে কিন্তু তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইন কিন্তু অব্যাহত রেখেছে বলে আমরা দেখতে পেয়েছি। তা মূলত কুষ্টিয়ার যে সংসদীয় আসন 78 এবং 4, এখানে বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমি গত পরপর 3বার কিন্তু এখানে এমপি ছিলেন, এবং এখানে যারা আছেন জামাতের আমির, তিনিও কিন্তু জামাত থেকে এখানে সংসদের নির্বাচনে তারা এখানে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আমরা সাধারণ ভোটারের কাছ থেকে আমরা জানতে পেরেছি। মূলত এখানে যে ভোটার যারা আছে তারা যে বিষয়টি জানতে, যেহেতু কুষ্টিয়ার কুমারখালী একটি এখানে ব্যবসা কেন্দ্র, এবং এই ব্যবসা বিশেষ করে বেডশিট এবং এখানে যারা বিশেষ করে লুঙ্গি এবং কাপড় জাতীয় কিন্তু এখানে উৎপাদন হয়, তাদের যে দীর্ঘদিন ধরে এখানে একটি বিসিক তৈরি করার একটা দাবি ছিল, সেটি কিন্তু গত বেশ কিছুদিন ধরে এটাই হয়নি, এবং তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে যারাই ক্ষমতায় আসুক না কেন এই বিসিক নগরীটা যাতে তারা গড়ে তোলে, এবং এই ধরনের প্রার্থী যারা আছে তাদেরকে তারা ভোট দেবে, বিশেষ করে ব্যবসায়ী যে সমাজ যারা আছে। এবং এখানে সাধারণ মানুষ যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে অনেক গ্রামীণ অবকাঠামো এখন পর্যন্ত কিন্তু ভালো মতো নির্মিত হয়নি। তারা কিন্তু গ্রামের যে ভোটার যারা আছে তারা কিন্তু এখানে সেভাবে ভোট দেবেন এবং তাদের যোগ্য প্রার্থী হিসেবে তাদের ভোট দেবে। তো কুষ্টিয়ার যে 78 যে 4 আসনটি রয়েছে, এই 4 আসনের মোট ভোটার আছে 4,23,000। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে প্রায় 2,10,000। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া 78 এবং কুষ্টিয়া 4 আসন নিয়ে নির্বাচনে প্রচার প্রচারণা আমার কাছে সর্বশেষ তথ্য। রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী SM রাশেদ জানাচ্ছিলেন কুষ্টিয়া 4 আসনের নির্বাচনী হালচাল। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। এবং বরিশাল নিয়ে আলোচনা করেছিলাম, এবার একটু যেতে চাই রাজশাহী বিভাগের আজকে আমরা আলোচনা করব পাবনা জেলা নিয়ে। পাবনায় যে মোট 5টি আসন আছে, আমরা পাবনা 5 নিয়ে আজকে আলোচনা করব। মূলত পাবনা 5 আসনটি সদর উপজেলা নিয়ে গঠিত, এবং এখানকার মোট ভোটার 5,28,044 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,66,433 জন, এবং নারী ভোটার রয়েছেন 2,61,608 জন, এবং এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 3 জন, এবং মোট ভোট কেন্দ্র রয়েছে 163টি। এবং এখানকার এবার আসলে প্রার্থী কারা হয়েছেন সেটি যদি একটু দেখে নিতে চাই, যে প্রার্থীদের বলার আগে যদি একটু বলে রাখি যে পাবনা 5 আসনটি মূলত জামাতের যে নেতাকর্মীরা আছে, জামাতের দুর্গ হিসেবে পরিচিত তাদের কাছে। এর আগে আমরা দেখেছি বিএনপি জামাত যখন জোটে ছিল তখন বিএনপি এই আসনটি তাদের যে মিত্র জামাতকে ছেড়ে দিত, এবং সেই হিসেবেই এবং এককভাবেও জামাত এই আসনে বিজয় লাভ করার রেকর্ড রয়েছে, এবং জোটের থেকেও তাদের যে প্রার্থী সেই প্রার্থী বিজয়ী হয়েছে। তবে এবার যেহেতু আসলে আলাদা দুটি দল আলাদাভাবে নির্বাচন করছে, সেক্ষেত্রে আলাদা প্রার্থী
ধানশীষের বিএনপি প্রার্থী শামসুল রহমান শিমুল অর্থাৎ শিমুল বিশ্বাস, তিনি সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেক্ষেত্রে তারও একটি বড় ভোট ব্যাংক এবং তার যেই পরিচিতি, সেই পরিচিতি কাজে লাগিয়ে এবার যে মিত্র, সে জামাত এক সময়ের যে মিত্র, সেই মিত্রের সাথে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। এবং জামাতের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছে প্রিন্সিপাল ইকবাল হোসাইন। তিনি জেলার নায়েবে আমিরের দায়িত্ব পালন করছেন এবং সেক্ষেত্রে যেহেতু বলাই হচ্ছে পাবনা 5 আসনে জামাতের একটি বড় ভোট ব্যাংক রয়েছে, সেক্ষেত্রে সেটিও একটি ফ্যাক্টর হতে পারে। এবং সেই সঙ্গে হাত পাখার প্রার্থীও রয়েছে এবং এবি পার্টিরও প্রার্থী রয়েছে আমরা দেখেছি। এবং এই যে মোট প্রার্থী মোটামুটি এটি আজকে যে পাবনা 5 আসনের সবশেষ, এ নিয়ে আসলে আমরা আরও জানবো। সেটি জানাতে আমাদের পাবনা 5 আসন থেকে যুক্ত হবেন সহকর্মী সবুজ মোল্লা। আমরা তার কাছে একটু যেতে চাই। সবুজ, আমরা আসলে যেটি বলছিলাম এবং নেতাকর্মীদের থেকে আমরা যেটি জানতে পেরেছি যে পাবনা 5 আসন জামাতের দুর্গ হিসেবে বলা হয়, এবার কিন্তু আবার বিএনপিও হেভিওয়েট প্রার্থী দিয়েছে। তো সেক্ষেত্রে আসলে লড়াইয়ের আভাসটা কেমন পাওয়া যাচ্ছে? আর মাত্র 28 দিন, এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে প্রার্থীরা নানা রকম প্রতিশ্রুতি ভোটার যারা রয়েছেন তাদেরকে দিচ্ছেন, আর ভোটার যারা রয়েছেন তারাও নানা রকমের দাবি দাওয়া তুলে ধরেছেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাবনা আব্দুল হামিদ রোডের জেবির মোড় এলাকায়। এটি মূলত পাবনা 5 আসন, অর্থাৎ সংসদীয় আসন নম্বর 72। এই আসনে মোট 4 জন কিন্তু নির্বাচন করছেন। এখানে যারা নির্বাচন যুদ্ধে রয়েছেন তাদের মধ্যে রয়েছেন বিএনপি থেকে বেগম খালেদা জিয়া উপদেষ্টা, অর্থাৎ উনি কিন্তু হচ্ছে বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। এছাড়া এই আসনে জামাতের প্রার্থী রয়েছেন জেলা জামাতের নায়েবে আমির অধ্যাপক প্রিন্সিপাল ইকবাল মাহমুদ। এছাড়া আরো 2 জন প্রার্থী রয়েছেন হাত পাখা এবং এবি পার্টি থেকে। এদিকে কিন্তু সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, জামাত এবং বিএনপি এই আসনটিতে আমরা চায়ের দোকান, বিভিন্ন হাট বাজার ঘুরে আমরা যেমনটি দেখেছি, জামাতের প্রার্থী এবং বিএনপির প্রার্থীর মধ্যে ব্যাপক কিন্তু কম্পিটিশন হচ্ছে, অর্থাৎ কে জিতবে এই আসনটিতে এটা কিন্তু এখন পর্যন্ত বোঝা মুশকিল। মাঠের সমীকরণ কিন্তু এখনো মেলানো যাচ্ছে না, অর্থাৎ জামাত এবং বিএনপি উভয়ই কিন্তু ভালো অবস্থানে রয়েছেন। এদিকে জামাতের শিমুল বিশ্বাসের বিষয় যদি আমরা বলি, তিনি কিন্তু স্থানীয়ভাবে আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি, তিনি জেনেছি যে প্রায় 400 বিঘা জমি সমাজ সেবার জন্য কিন্তু তিনি দান করেছেন। এছাড়া বিভিন্ন সামাজিক সরকারি বেসরকারি অনুষ্ঠানে তাকে দেখা যায়, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে তাকে দেখা যাচ্ছে, অর্থাৎ বেসরকারি থেকে সরকারি বিভিন্ন রকমের চাকরি দিয়েও তিনি কিন্তু সাধারণ মানুষদের পাশে থেকেছেন। এদিকে জামাতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন, তিনিও কিন্তু সাধারণ মানুষদের পাশে বিগত দিনগুলো থেকেও আমরা দেখেছি মাঠে মাঠে দুয়ারে গিয়ে কিন্তু মানুষের কাছে কাছে যাচ্ছেন এবং বিভিন্ন রকমের সরকারি বেসরকারি সুযোগ সুবিধা সাধারণ মানুষকে দেওয়ার চেষ্টা করছেন। এদিকে আরো 2 জন প্রার্থী রয়েছেন, হাত পাখার প্রার্থী রয়েছেন এবং এবি পার্টি রয়েছেন, তারাও কিন্তু খারাপ অবস্থানে নেই, তারাও মোটামুটি ভালো একটা অবস্থানে রয়েছেন। পুলিশ প্রশাসন বলছে যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রকার অবনতি ঘটেনি, আইন শৃঙ্খলা বাহিনী যাতে অবনতি না ঘটে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সবুজ আপনাকে। সহকর্মী সবুজ মোল্লা জানাচ্ছিলেন পাবনা 5 আসনের নির্বাচনের হালচাল। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গে থাকুন। নির্বাচনের সময় নির্বাচনী আসন বন্টন নিয়ে জটিলতায় জামাত, এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থী তালিকা ঘোষণা স্থগিত করা হয়েছে। তবে আসন বন্টন নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা চলছে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, প্রতিকূলতা সত্ত্বেও শেষ পর্যন্ত জোট টিকিয়ে রাখতে চেষ্টা করবে তার দল। তবে আলোচনায় কাঙ্ক্ষিত ফলাফল না পেলে জোট থেকে বেরিয়ে নির্বাচনে অংশ নেবে কিনা তা আগামী 2-1 দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান ইসলামী আন্দোলনের এই নেতা। আমরা জোট থেকে বেরিয়ে গেছি বা কাউকে বের করে দিব, এই অবস্থাটা এখনো আমরা মনে করি হয়, সেটা সময় বলে দিবে। আমরা চেষ্টা করছি আমরা যাতে ঐক্যটাকে টিকিয়ে রাখতে পারি এবং মিনিমাম একটা সমঝোতা সমন্বয় যাতে থাকে, সেই চেষ্টাটা ইনশাআল্লাহ করে যাব। কেউ যদি ইনসাল্ট করে, অবহেলা করে, তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে তো নিতে পারি না। আত্মসম্মান বোধ তো সবারই আছে, তাই না? তাছাড়া সার্বিক পরিস্থিতি আমাদের সামনে স্পষ্ট। দেখছেন নির্বাচনের সময়। দক্ষিণের জনপদের জেলা ঝালকাঠিতে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ।
চায়ের দোকানে গরম কাপে চুমু দিতে দিতে সাধারণ মানুষের আড্ডা জমে উঠেছে নির্বাচন নিয়ে খোশ গল্পে। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলছুরি নয়, উন্নয়ন বঞ্চিত ঝালকাঠিবাসী এবার চাইছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন। জনগণের প্রত্যাশার সেই খবর জানাচ্ছেন রিপোর্টার পলাশ রায়। পৌষের এই শীতে চায়ের দোকানগুলোতে আড্ডা জমেছে বেশ। তবে এই আড্ডার প্রধান আলোচ্য বিষয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের কাছে প্রত্যাশার অন্ত নেই সাধারণ মানুষের। আর সেই প্রত্যাশার খবর জানবো চায়ের দোকানের এই আড্ডায়। কোন উন্নয়ন, বৃষ্টি হলে জলবদ্ধতা হয়ে যায়, এই এলাকার উন্নয়ন চাই। দেশে উন্নয়ন করুক, একটা ভালো প্রার্থী, সন্ত্রাস মুক্ত, এই আমরা চাই। কোনো জায়গা যেন চাঁদাবাজ না হয় এবং উন্নয়নটা যেন গতিশীল থাকে। অসুস্থ রোগী নিয়ে রাস্তা দিয়ে যাইতে পারতেছে না, খুব দুর্ভোগ। আমরা চাই ঝালকাঠিটা উন্নয়ন হোক। শুধু রাস্তাঘাট কালবাড়ি উন্নতি না, উন্নতি বলে মানুষের নৈতিক আদর্শ, চরিত্র, দেশপ্রেম, নৈতিকতা সবকিছুই বোঝায়। জনগণ উপকৃত হয় এই প্রার্থী আমাদের দরকার। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সঙ্গেই থাকুন সময়।